প্রথম প্রশ্নটা আপনাদের আগেও দেখিয়েছি, আরেকবার মনে করানোর জন্য দেখি। প্রথম প্রশ্ন এই মুহূর্তে ময়ূকে, ভোটে ভরসা কেন্দ্রীয় বাহিনী, পুলিশকে দিয়ে জাস্ট কিছু হবে না। রাজ্য পুলিশ একটা দমকল ডাকতে 24 ঘন্টার বেশি লাগিয়ে দিয়েছে। রাত থেকে আগুন জ্বলছে দোকানগুলোতে, কিন্তু দমকল এলো বিকেল 4টের সময়। ইচ্ছা করে জ্বলতে দেওয়া হলো, ইচ্ছা করে ভাঙতে দেওয়া হলো, ইচ্ছা করে আতঙ্কের পরিবেশ নন্দীগ্রামে সৃষ্টি করা হলো এবং একজন তপশিলি মা খুন হলেন, পিটিয়ে মারা হলো। আমার দ্বিতীয় প্রশ্ন, ময়ূকের এই মুহূর্তের দ্বিতীয় প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন, ভোটে ভরসা কেন্দ্রীয় বাহিনী, প্রশ্ন 1। এবং দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে বিতর্ক শুরু করব, সোজাসুজি আমি চলে যাব নির্মাল্য মুখার্জির কাছে। কিন্তু দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নটা নির্মাল্য মুখার্জি আপনাকে করার পরে আমি নেব। ভোটে ভরসা কেন্দ্রীয় বাহিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সবক শেখানোর জন্য এই কাজটা করলেন। এই যে শুভেন্দুর কাছে হার তাই সন্ত্রাস, এই প্রশ্নটা কি বাংলার মানুষের এই মুহূর্তে নয় নির্মাল্য মুখার্জি? দেখুন ময়ূক, আপনাকে আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে যদিও এখন মানে বিষয়টা বিচারাধীন রয়েছে, দুবার করে তো লড়তে হয়েছিল। ঠিক, এটা তার কাছে একটা নিশ্চয়ই তার একটা কালো দাগ, এবং এটা সারা জীবন তাকে শুনে যেতে হবে যে যতক্ষণ না একটা নির্দিষ্ট রায় আসছে কোর্টের যে শুভেন্দু অধিকারীর কাছে তিনি হেরে গেছেন। আমি আপনাকে বলি, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 3টে জেলা আমার যেটা মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব টার্গেটের মধ্যে আছে। তার কারণ হচ্ছে মেদিনীপুরে 5টা আসন, যদি আমি ঝাড়গ্রাম ধরি, এই 5টা আসনেই শুভেন্দু অধিকারীর সত্যিকারের অগ্নি পরীক্ষা। আমি একবার আপনাদের চ্যানেলেই বলেছিলাম যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবারে সবথেকে বড় অগ্নি পরীক্ষার মধ্যে যিনি আছেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং তার ওই ক্যাবিনেটের কিচেন জায়গাটা হচ্ছে এই মেদিনীপুর। এখান থেকে যদি একটা স্লিপ করে, ধরুন ঘাটাল যদি বেরিয়ে যায়, কিংবা কাঁথি কিংবা তমলুক, যে কোনো একটা যদি বেরিয়ে যায়, শুভেন্দু অধিকারীর কাছে একটা ভীষণ রকমের ধাক্কা হবে বলে আমার অন্তত ধারণা। এবং সেই ধাক্কাটা দেওয়ার জন্য, এবং নন্দীগ্রামে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা হার এখনও অবধি অফিসিয়ালি দেখানো আছে ইলেকশন কমিশনের রেকর্ডে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই ভুলতে পারছেন না। সুতরাং যে কোনো ভায়োলেন্স যখন হয়, আমরা দেখেছি এই ভায়োলেন্সটা ক্রিয়েট করা হয়। এবং কেন ক্রিয়েট করা হয়? না, ভীতির জন্য। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, মানে আপনি বলছেন মানে ভায়োলেন্স, মানে আমার মাথা গরম হলো, আমি মানে ক্ষমা চাইছি আমার এই শব্দগুলোর জন্য, আমি আপনাকে মেরে দিলাম একেবারে হিট অফ দ্য মোমেন্টে, এটা এক ধরনের ভায়োলেন্স এবং এটার জন্য শাস্তি। এবং আপনি বলছেন এটা প্রি প্ল্যান, ঠান্ডা মাথায় ভোটের আগে ভায়োলেন্সটা করা হচ্ছে, এটা কালেক্টিভ ভায়োলেন্সের ব্যাপার আছে, তাহলে এটাকে পোগ্রাম বলা যেতে পারে, অর্থাৎ এটাকে একেবারে ঠান্ডা মাথায় গণহত্যার মতন একটা জায়গা বলা যেতে পারে। সেটা যদি আপনি ইন্টারপ্রেট করতে চান সেটা করতে পারেন, কিন্তু ঠান্ডা মাথায় রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যদি এই ধরনের সন্ত্রাস চালানো হয়, আমি জানি না কিভাবে বলবো। আপনার কথাতেই ফিরে আসছি, যদি প্রোগ্রাম বলতে চান সেটা হয়তো আমি এক্ষুনি ইউজ করতে পারবো না, কিন্তু ঘটনাটা হচ্ছে পরিবেশটা সেরকমই তৈরি হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর যে প্রশ্নটা আপনি তুলেছেন, কেন্দ্রীয় বাহিনী 300 কোম্পানির উপর কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে কাজ করবে, এটা অনেকক্ষণ ধরেই আছে। এটা কিসের জন্য? ভরসা, নির্ভরযোগ্যতা, এইগুলো বোঝানোর জন্য এতগুলো দফায় ভোট হচ্ছে, 7টা দফায় ভোট হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু প্রশ্নটা একটা জায়গাতে আসছে যে টার্গেট মেদিনীপুর, টার্গেট উত্তর 24 পরগনা, টার্গেট দক্ষিণ 24 পরগনা, এগুলো আপনি দেখবেন একেবারে টার্গেট হয়েই এগোবে। তার কারণ এই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্ট্রং পকেটস। এই পকেটসগুলো যে কোনো কারণেই হোক উনি ছাড়তে রাজি নন। 2021-এর বিধানসভায় ওই মেদিনীপুরে 31টা আসন আছে টোটাল, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর নিয়ে, তার মধ্যে বিজেপি মাত্র 5টা পেয়েছিল। অথচ যদি আপনি দেখেন লোকসভার ক্ষেত্রে সিনটা একটু অন্যরকম আছে। সুতরাং এই জায়গাটা কি করে দখল করা যায়? এই নন্দীগ্রাম ঘিরে 51টা আসন আছে, 51 সিটস, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস গতবারে 39টা আসন পায়। তারপরেও এই যে সন্ত্রাসটা করতে হচ্ছে, তার মানে আমার মনে হয় একটা কোথাও গন্ডগোল মমতা বন্দ্যোপাধ্যায় একটা আতঙ্ক তৈরি হচ্ছে, এবং সেইটাই তৈরি করে এই যে আগে থেকে আমরা সবসময় জানি যে কোনো জায়গায়
আমি অনেক লিডারের সঙ্গে কথা বলেছি, তারা একটা কথা বলতো, ভোটে ভয় পাওয়ানোটা কোনো ব্যাপার না, 4টে মোড়ে 4টে বোম মেরে দিলে ভোটার আর আসবে না, আমার ভোটারটাই শুধু যাবে। আজকে যদি এই জায়গাটা ভেবে থাকে, শাসক যদি এই টেকনিকটা নেয়, সেইটা বোধহয় এবারে কাজ করবে বলে আমার অন্তত মনে হয়। ঠিক ঠিক। এবং তার পাশাপাশি আমি বাকিদের কাছে একবার বুঝে নেব এবং তারপর একদম সরাসরি ওপেন হাউস ডিবেট করব। শুভজিতের কাছে যাব, কিন্তু তার আগে শুভজিৎবাবু, বারবার শুভেন্দু অধিকারী একটা কথা বলছিলেন, মানে এটা আবার কমিউনাল মনে হতে পারে, সাম্প্রদায়িক মনে হতে পারে, কিন্তু উনি শব্দ ব্যবহার করে, যেটা আমি একদম শুরুতে দেখালাম, বলছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের, আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, জানেন এখানে হিন্দুদেরকে মেরে দেওয়া হচ্ছে, এখানে তপশিলীদেরকে মেরে দেওয়া হচ্ছে, আপনারা নিজেরা কেন মুভ করবেন না? জানি এরা মুভ করতে পারেন এরকমভাবে একটা গণতান্ত্রিক স্ট্রাকচারে, কিন্তু এরকম একটা অসহায় জায়গা যেখানে নির্বাচন কমিশনের আওতাতেই আছে পুলিশ, কিন্তু পুলিশের আইসি নাকি কাজ করতে দেয়নি এবং ইনফরমেশনও নাকি পাস অন করেনি। এবার মানে কেন্দ্রীয় বাহিনীকে এবার পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, যে পজিশন চলে আসছে। আমি একবার শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছিলেন একবার শুনবো, পুলিশ নাকি সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করতে দেয়নি, একবার শুনে নি। আপনাদের চোখের সামনে দাঁড় করে রেখেছি, কেন্দ্রীয় বাহিনীকে দেখুন দেখুন দাঁড় করে রেখেছি। দে আর নট ইউজিং দিস ফোর্স। আমি তমলুকে চার্জে আছে মিস্টার বিক্রম সিং সিআরপিএফ এর, আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলবো, এবং এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ, আমি কথা বলবো। दे आर नॉट यूजिंग दिस फोर्सेस। ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना, ये लोग तो पार्टीबाजी नहीं करता है, ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को, সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस। তাহলে ভোটের দিন কি এদেরকে আদৌ মুভ হবে? ভোটের দিন কি আদৌ? না সে করাবো, যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে। আমি শুভজিৎ নস্করের কাছে সরাসরি যাব। শুভজিৎ নস্কর, স্পেসিফিক্যালি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক, তিনি বলছেন যে এক হচ্ছে পুলিশ, আরে পুলিশ যদি কেন্দ্রীয় বাহিনীকে ইনফর্মই না করে, আমরা এখানে স্টুডিওর মধ্যে বসে রয়েছি, আমার সতীর্থ যারা পিসিআরে রয়েছে বা নিউজ রুমে রয়েছে, তারা যদি ইনফর্ম না করে যে ময়ূকদা এখানে আগুন লেগেছে, তোমরা সবাই মিলে বাইরে বেরো, আমি কি করে জানবো? ঠিক সেরকমভাবে কেন্দ্রীয় বাহিনীর সমস্ত ঢাল তলোয়ার সব রয়েছে থানার মধ্যে বসে রয়েছে, এবং বারবার শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে বলছেন নন্দীগ্রামে তপশিলি সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষকে মারা হচ্ছে, ঠান্ডা মাথায় মারা হচ্ছে, এটা কি বলবেন? দেখুন ময়ূক, আমি বলছি যে আজকে পুরো নন্দীগ্রামে, যে নন্দীগ্রামকে ক্যাপিটালাইজ করে আজকে যে শাসক ক্ষমতায় রয়েছে, সেই শাসক নন্দীগ্রামে ক্ষমতায় আসার পর কিন্তু নন্দীগ্রামকে রীতিমতো ত্যায্যপুত্রের মতো করে দিয়েছে। আজকের এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী কিন্তু কানেক্টেড থেকেছেন ওই মাটির সাথে, পরে উনি আগামী দিনে কি হবে সেটা সময় বলবে, কিন্তু এখনও পর্যন্ত নন্দীগ্রামের সাথে যদি কেউ কানেক্টেড থাকেন, এটা একেবারে আনডাউটেডলি শুভেন্দু অধিকারী রয়েছেন। আমি বলছি যে নন্দীগ্রামে আজকের যে ভিজুয়ালগুলো আপনারা দেখাচ্ছেন এবং উঠে আসছে, এবং পুলিশের একটা ব্যর্থতা, যে আজকের একটার পর একটা পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে, পুলিশ কিছু করতে পারছে না, এবং এই ভায়োলেন্সগুলো পুরো ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে। প্রত্যেকবার মানে আপনি শুভেন্দু অধিকারী এবং আপনি একই দাবি করছেন প্রায়, মানে আমি বলছি আমি কিন্তু বড় কথা বলছি, ইনস্টিটিউশনালাইজড ভায়োলেন্স হয়েছে। মানে এই যে ছবি শুভেন্দু অধিকারী পুলিশ কনভারসেশন, যে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব, এইটা আপনি বলছেন যে এটার মধ্যে কোনো নাটক নেই, একবার দেখে নিন ছবিটা, একবার কথোপকথনটা শুনি শুভেন্দু অধিকারী এবং পুলিশের। খুনির সঙ্গে ম্যাডাম মিটিং করেছে, এই আইসি মিটিং করেছে খুনির সঙ্গে, আলরাজির সঙ্গে, দেখাচ্ছি মজা। আমি দেখানোর চেষ্টা করছি, রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে নন্দীগ্রাম থানার ভেতরে তিনি যাচ্ছেন এবং তিনি একরাশ ক্ষোভ উগরে দিলেন। যারা খুন করেছে, আমাদের মাকে খুন করেছে, প্লিজ একটু যেতে দাও, আমাকে একটু যেতে দাও। না বসবো না, আপনারা খুনিদের সঙ্গে খুনি মিটিং করেছেন। আমি জানতে চাই খুনির সঙ্গে খুনি মিটিং করেছেন, ভয় না না ঠিক আছে, আপনি কি করেছেন আপনার ব্যাপার, ল অ্যান্ড অর্ডার আমি বলবো না, আমি বলবো শিডিউল কাস্ট পরিবারের বাবা সাহেব আম্বেদকর যাদেরকে প্রোটেকশন দিয়েছে, এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা।
খুব সরাসরি অভিযোগ, এসসিদের শিডিউল কাস্ট কমিউনিটির সদস্যদের খুন করছে তৃণমূল কংগ্রেস। আমি আপনাকে বলছি, আপনি জানবেন যে ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনে যখন ভাইস প্রেসিডেন্ট অরুণ হালদার বাবু ছিলেন, বারবার পোল ভায়োলেন্সে নিজে থেকে উদ্ধার করেছেন এবং এনশিওর করেছেন যাতে শিডিউল কাস্ট কমিউনিটির মানুষ যাতে জাস্টিস পায়। এবং পোল ভায়োলেন্সে পার্টিকুলারলি উইথ ডেটা, এবং এই ডেটাকে অস্বীকার করার জায়গা নেই, বারবার এই রুরাল এরিয়াতে যত ভিকটিম, এই ভিকটিমগুলো মোস্টলি এই তপশিলি এসসি এবং এসটি সম্প্রদায়ের। এবং যেহেতু এরা ভিকটিম এবং এরা কিন্তু রাজ্য সরকার এদেরকে রীতিমতো একেবারে জাস্টিস বা ন্যায় এনশিওর করতে বারবার ব্যর্থ হয়েছে, এবং তার ফলে এসসি কমিশনকে ছুটে আসতে হয়েছে। এনআইএকে, আপনার একবালপুর মোমিনপুরের ঘটনা মনে থাকবে, সেখানে এনআইএকে এসে ইনভলভ করতে হয়েছে এসসি কমিশন আসার পরে। আজকে নন্দীগ্রামের এই মানুষগুলোর চোখে মুখে আপনি তাকিয়ে দেখুন, প্রায় স্বাধীনতার 7 দশক হয়েছে, তাদের ঘরবাড়ি, তাদের মুখে দারিদ্রতা, অনুন্নয়ন, মালনিউট্রিশনের ছাপ। আজকের এই শাসকরা যারা দক্ষিণ কলকাতায় বসে আছে, তাদের বাড়িতে নাকি এসকালেটর রয়েছে, তাদের আজকে লজ্জা হওয়া উচিত যে স্বাধীনতার এতদিন পরেও ওই মানুষগুলোর মুখে ওই ধরনের অনুন্নয়নের ছাপ। আজকের ওই মানুষগুলোকে, এই যে রথিমালা আড়ি 56 বছর বৃদ্ধা বয়সী, তার অপরাধ যে সে শুধুমাত্র অন্য আরেকটি দল করে। গণতন্ত্রের যে দল খুশি করতে পারে। আপনাদের মনে রাখতে হবে, আজকে যে পলিটিক্যাল ভায়োলেন্সটা একসময় সিপিএম করতো, সেই পলিটিক্যাল ভায়োলেন্স যখন সুদে আসলে টিএমসি ফেরত দিয়েছে, আজকে সেই সিপিএম ঢুকে গেছে। এবং যখন বিজেপি ক্ষমতায় আসবে, কারণ চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, এবং আপনারা যে অ্যাবসলিউট পাওয়ার ইউজ করছেন এবং অ্যাবসলিউট কারাপশন করছেন, আপনি মনে করছেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এবং আমি তো দেখলাম যে কালকে হিন্দু জগন্নাথ মন্দিরে পর্যন্ত পুলিশের রেড হয়েছে, শুভেন্দু অধিকারী বলছেন। একটার পর একটা জায়গা। আমি বলছি শাসকের ভয়টা কোথায়? আপনারা একদিকে আইপ্যাককে দিয়ে তপশিলীদের সংলাপ চালাচ্ছেন যে যাতে তপশিলি ভোটটা উঠে আসে, আর এদিকে তপশিলি মা, সে মারা গেল কোপে। আপনার লজ্জা হওয়া উচিত, এটা জাতির লজ্জা। আজকের বুদ্ধ পূর্ণিমা, বাবা সাহেব আম্বেদকরের কথা তুলেছেন লিডার অফ অপোজিশন। তিনি বলছেন যে কমিউনিটির লোক বাবা সাহেব আম্বেদকর, যার হাতে সংবিধান তৈরি হয়েছে, সেই বাবা সাহেব আম্বেদকরের কমিউনিটির লোককে মরতে হচ্ছে। আপনার শাসক, যে আপনি শাসক সকল তথাকথিত, আপনাকে চেয়ার ছেড়ে উঠে এসে ওদের ফেস করা উচিত, ওদের চোখে চোখ রেখে কথা বলা উচিত। আপনার সাহস নেই যে আপনি সন্দেশখালি যাবেন, হাঁসখালির ওই মায়ের সাথে কথা বলবেন, রথিমালা আড়ির পরিবারের সাথে কথা বলবেন, কারণ আপনি দক্ষিণ কলকাতার মানুষের দুঃখ কষ্ট বোঝেন। আপনি প্রিভিলেজ, নোশন, ইমাজিনেশন শুধুমাত্র দেখেন, আপনার কাছে ম্যাটার করেন। আপনার কাছে রুরাল মানুষগুলো, যাদেরকে এখনো পর্যন্ত আপনারা উন্নয়ন করতে পারেননি, গত কয়েক দশক ধরে, 3, 4, 5 দশক ধরে সিপিএম এদের উন্নয়ন করতে পারেনি, তার আগে কংগ্রেস উন্নয়ন করতে পারেনি, আর আজকের আপনি 1 দশকের বেশি সময় ধরে এই মমতা ব্যানার্জির সরকার, তারা উন্নয়ন করতে পারেনি এই এসসি এসটি সম্প্রদায়ের। কিন্তু প্রডিউস করেছে কি কিছু চামচা এসসি এসটি রয়েছে, তাদেরকে শুধুমাত্র রিজার্ভ সিট থেকে জিতিয়ে তাদের ভোট ব্যাংকটা এদের কাছে ম্যাটার করে, নাথিং মোর নাথিং লেস। এবার আমি আপনাকে বলছি যে এই টিএমসির এদের ভোট ব্যাংক পলিটিক্সটা দেখুন। এরা কমিউনিটির যারা সবচেয়ে একেবারে ব্যাকওয়ার্ড, সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে অপ্রেস, সবচেয়ে মার্জিনালাইজ, এদের কথা ভাবে না। এরা শুধু ভাবে মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন হলে বোধহয় সমস্ত এসসিদের উন্নয়ন হয়ে যায়, এবং সেই জন্য মমতা বালা ঠাকুরের, শান্তনু ঠাকুরদের উন্নয়ন হয়। আর বাকি কোনো যে আপামর এইখানে যে এত বড় একটা এসসি সমাজ রয়েছে, প্রায় মোর দ্যান 25%, তাদের কোনো উন্নয়ন নেই, তাদের কোনো রিপ্রেজেন্ট নেই।